নমস্কার, পোস্টেডে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আমি সুপ্রিয়। আজ শুরু করব একটি বিশেষ খবর দিয়ে এবং খুব গুরুত্বপূর্ণ একটি খবর। কলকাতা হাইকোর্টের অমৃতা সিনহার বেঞ্চে ফের একবার ধাক্কা রাজ্য সরকারের। চাকরিহারা শিক্ষা কর্মীদের জন্য মুখ্যমন্ত্রী যে ভাতা ঘোষণা করেছিলেন, সেই ভাতায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। গত 9 জুনে এই মামলা শুনানি ছিল এবং তার পর্যবেক্ষণও আমরা জানতে পেরেছি। যেটুকু তিনি বলেছিলেন তার উপরে ভিত্তি করে আজ তিনি রায় ঘোষণা করেছেন এবং সেখানে খুব পরিষ্কার, খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে গ্রুপ ডি, গ্রুপ সি যে শিক্ষাকর্মীদের জন্য মুখ্যমন্ত্রী ভাতা ঘোষণা করেছিলেন, সেই ভাতা আপাতত ইন্টারিম অর্থাৎ অন্তর্বর্তী স্থগিতাদেশ, অর্থাৎ ভাতা এই মুহূর্তে দেওয়া সম্ভব হবে না আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত, এবং আগামী 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা দিতে হবে আদালতে। এবং সেখানে বেশ কিছু পর্যবেক্ষণ অমৃতা সিনহার অর্ডারে আজকে আমরা পেয়েছি। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে চিহ্নিত অযোগ্যদের সাহায্য করতে চেয়েছে সরকার। নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে আর্থিক সুবিধা দেওয়া বৈষম্যমূলক। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা অর্ডারের 16 নম্বর পাতার 51 নম্বর পয়েন্টে রয়েছে, তা হচ্ছে যে ভাতা প্রকল্পে অনুমতি দেওয়া মানে দুর্নীতি এবং প্রতারণাকে সমর্থন করা। আমি জানি না এর আগে এরকম অনেক অর্ডার কলকাতা হাইকোর্টের বিভিন্ন বিষয় যেটা হয়তো রাজ্য সরকারের বিপক্ষে গেছে, কিন্তু এই ভাতা প্রকল্পে যেভাবে আজকের বিচারপতি অমৃতা সিনহা অর্ডার দিয়েছেন এবং তার যে পর্যবেক্ষণ, তা সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভাতা প্রকল্পে যদি তিনি কোনোভাবে অনুমতি দেন, সেটা হবে জালিয়াতি এবং প্রতারণাকে সমর্থন করা। তার মানে পরিষ্কার তিনি বোঝাতে চেয়েছেন যে কিছু অযোগ্য শিক্ষা কর্মীদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই সরকার এই ভাতা প্রদান করতে চেয়েছে। যে কারণেই তিনি বলতে চেয়েছেন যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে, ফলে কোনোভাবেই এই চাকরিহারা শিক্ষক কর্মীদের জন্য যে ভাতা ঘোষণা করা হয়েছিল তা কখনোই দেওয়া সম্ভব নয়, অর্থাৎ অনুচিত। অর্থাৎ নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে এই আর্থিক সুবিধা দেওয়া বৈষম্যমূলক। অর্থাৎ এই যে বিষয়গুলো আজ সামনে উঠে এলো, তো এখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার, যেটা আমরা জানি যে সুপ্রিম নির্দেশে 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট, এবং তারপরে প্রায় 26,000 অশিক্ষক কর্মীদের চাকরি চলে গিয়েছিল। এবং তারপরে সুপ্রিম কোর্ট আরও একটি নির্দেশ দেয় যে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, নতুন চাকরির নোটিফিকেশান দিতে হবে, পরীক্ষা দিতে হবে। কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র যোগ্য শিক্ষক অর্থাৎ যারা চিহ্নিত নয় তারাই একমাত্র স্কুলে যেতে পারবেন, তারা মাইনেও পাবেন। কিন্তু শিক্ষাকর্মীদের জন্য অর্থাৎ গ্রুপ সি বা গ্রুপ ডি শিক্ষাকর্মীদের জন্য কিন্তু কোনো নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 26শে এপ্রিল একটি ঘোষণা করেন। সেখানে তিনি বলেন যে গ্রুপ সি অর্থাৎ গ্রুপ সি কর্মীদের জন্য 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীদের জন্য 20,000 টাকা ভাতা ঘোষণা করা হয়েছে। এবং তারপরেই এই বিষয় নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। অমৃতা সিনহার বেঞ্চে সেই মামলা শুনানি হয়। গত 9 জুন সেই মামলা শুনানি হওয়ার পর যে পর্যবেক্ষণগুলো ছিল সেগুলো আমরা বারবার বলার চেষ্টা করছি যে কিছু লোককে এইভাবে টাকা দিলে, সরকারি কোষাগারের টাকা এইভাবে দেওয়া যায় না, কারণ এই ধরনের টাকা দেওয়া মানে তা সেই টাকার অপচয় হওয়া। কিছু লোক বাড়িতে বসে এইভাবে টাকা পেয়ে যাবে, সেটা কখনো মানা যায় না। এবং সরকার তার পরিবর্তে কি পাবে? যদি কোনোভাবে এই ভাতা প্রকল্প ক্যান্সেল হয়ে যায়, বানচাল হয়ে যায়, তাহলে সরকার কি পাবে? অর্থাৎ এইসব পর্যবেক্ষণ অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু আমরা জানতে পেরেছি, এবং আজকে অর্ডার কপির মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে সেই পর্যবেক্ষণের ওপরই তার কিন্তু অর্ডার আমি দেখতে পেয়েছি বা আমরা জানতে পেরেছি। তাহলে এখন একটা জিনিস খুব পরিষ্কার যে যোগ্য অযোগ্য বিচার করা সম্ভব হয়নি, অর্থাৎ এক কথায় চাল আর কাকর আলাদা করা সম্ভব হয়নি। এসএসসি করতে পারেনি, শিক্ষা দপ্তর করতে পারেনি, সরকার পারেনি, সিবিআই সে তথ্য দেওয়ার পরেও হলফনামা দিয়ে এসএসসি কখনো বলতে পারেনি যে এই অযোগ্যদের বাদ দিয়ে যারা যোগ্য রয়েছে তাদের মধ্যে আর অন্য কোনো যোগ্য আছে কি না।
যার ফলে সুপ্রিম নির্দেশে গোটা প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী। কিন্তু যখনই এই গোটা বিষয় নিয়ে এই আলোচনা আমরা করছি, তখন আমরা একটাই বারবার জিনিস আলোচনা করার মধ্যে হয়তো তুলে আনার চেষ্টা করব, আক্ষরিক অর্থে যে রাজ্য সরকারকে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তাহলে সত্যিই কি রাজ্য সরকার সেই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ অমান্য করে এই ভাতা ঘোষণা করেছে? এটাই সবথেকে বড় প্রশ্ন। আজ কিন্তু অমৃতা সিনহার বেঞ্চে বা তার অর্ডারিতে ছত্রে ছত্রে সে কথাই কিন্তু লিখেছেন। আমরা চেষ্টা করবো আজকে আলোচনা করে বিশ্লেষণ করা। তার আগে আমরা আলাপ করে দেবো আমাদের সঙ্গে যারা উপস্থিত অতিথি রয়েছেন তাদের সঙ্গে। আমার বাদিকে রয়েছেন সিপিআইয়ের কর্মী সমর্থক মুখপাত্র রিতেশ বসাক, কর্মী মুখপাত্র রিতেশ বসাক। রিতেশ, আপনাকে স্বাগত। ডান দিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কর্মী সমর্থক রাজু ঘোষ। রাজুবাবু, আপনাকেও স্বাগত। বাইরে থেকে রয়েছেন বিজেপির মুখপাত্র দীপঙ্কর সরকার। দীপঙ্কর দা, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন ভার্চুয়ালি আইনজীবী শামীম আহমেদ। শামীম সাহেব, আপনাকেও স্বাগত। তবে যে বিষয় আমি আলোচনা শুরু করব, তার আগে যারা অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি যে শিক্ষাকর্মী যাদেরকে নিয়ে এই মামলা হয়েছিল, তাদের ভাতা প্রসঙ্গে এই মামলা হয়েছিল, তারাও কতটা হতাশ, তারা আজ কি বলছেন, প্রথমে শুনে নেব তাদের বক্তব্য। নবান্নে আপনারা দেখেছেন মুখ্য সচিবের ফোনে মুখ্যমন্ত্রী ফোন করে এই ভাতাটা ঘোষণা করেন। সমস্যা হলো এই ভাতাটা তিনি ঘোষণা করেছিলেন সবার জন্য, সকল যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি ও যোগ্য অযোগ্য মিশিয়ে সবার জন্য। আমরা তখনই বলেছিলাম, মুখ্য সচিব সহ অন্যান্য আধিকারিক যারা ছিলেন এবং পরবর্তীতে অন্যান্য দপ্তরে যে সমস্ত সচিবরা ছিলেন, আমরা বারবার বলে এসেছিলাম যে প্রথম থেকে যোগ্য অযোগ্য মিশিয়ে দেওয়ার কারণে এই রকম রায় এসছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। আপনারা পরবর্তীতেও যদি কোনো পদক্ষেপ নেন, সেটা শুধুমাত্র যোগ্যদের জন্য নিন। যখনই আপনারা যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়ে কোনো পদক্ষেপ নিতে যাবেন, সেটা বারংবার আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে, কেউ না কেউ চ্যালেঞ্জ করবে এবং তাতে আলটিমেট সাফারার হবো আমরা যারা যোগ্য শিক্ষাকর্মীরা আছে। কেউ ততদিন পর্যন্ত এটা শোনেনি। আজকে ভাতার রায়টা ঠিক একইভাবে হাইকোর্টে চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং তাতে স্থগিতাদেশ এসেছে। যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চর পক্ষ থেকে আমি এইটুকুই বলছি যে আমাদের বেঁচে থাকার সমস্ত আশা প্রায় কার্যত শেষ হয়ে গেল। কিভাবে চলবে বলুন? এপ্রিলে 3 এপ্রিল যে রায় বেরিয়েছে, তারপর থেকে আজকে 3 মাস বেতন নেই। সামান্য কিছু টাকা যেটা ভাতার দ্বারা আমাদের কাছে আসতো, সেই দিয়ে অন্তত সংসারটা চালানো যেত, সেইটুকুও থাকলো না। এই রায় নিয়ে এর থেকে বেশি কিছু বলার মতন অবস্থায় আমরা নেই মানসিকভাবে। বেশ, বিরোধী দলের তরফ থেকেও বক্তব্য আছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনব। এটা কমপ্লিটলি অর্থনৈতিকভাবে অপরাধ, এটা ফিনান্সিয়াল ইনডিসিপ্লিন এবং ট্যাক্স পেয়ারের মানি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ধার করা টাকা, স্টেট গভর্নমেন্টের বন্ড বিক্রি করা টাকা এইভাবে দেওয়া যায় না। তাই কোর্টের যে সাময়িক অর্ডার ইন্টারিম স্টে, আমি বিরোধী দলনেতা হিসাবে একে ওয়েলকাম করছি। উনি 11 সাল থেকেই এই ধরনের ইলিগেল কাজ করেন, এই প্রথম কোর্ট একটা অঙ্কুশ লাগালো এবং আটকালো। ইটস এ ওয়েলকাম ভার্ডিক্ট, ইন্টারিম ভার্ডিক্ট। সেকেন্ডলি, যদি ভাতা দিতেই হয় তাহলে 2016 সালে গ্রুপ সি ডিতে যতজন অ্যাডমিট কার্ড পেয়েছিল প্রত্যেকের ভাতা দেওয়া উচিত। ওনার যদি টাকা এত বেশি থাকে, আমি বলবো যে তিনি যদি দিতেই চান, কেন অন্যরা নয়, কেন কেবলমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরির চ্যুতি হয়েছে সাময়িকভাবে তাদেরকে কেন দিয়েছেন? অতএব কোর্ট ঠিকই বলেছে, সরকারি টাকা এইভাবে দেওয়া যায় না। আমরা শুনছিলাম বিরোধী দলের শুভেন্দু অধিকারীর বক্তব্য। আমরা সরাসরি প্রথম প্রশ্ন রাখবো শামীম সাহেবের কাছে। শামীম সাহেব, আজকে যে অর্ডার দিয়েছে অমৃতা সিনহা বেঞ্চ, এবং নিশ্চয়ই সেই অর্ডার আপনি ইতিমধ্যে পড়েছেন, এবং তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যেটা হচ্ছে ভাতা প্রকল্পে অনুমতি দেওয়া মানে দুর্নীতি আর প্রতারণাকে সমর্থন করা। প্রশ্নের মুখে কিন্তু পড়তেই হচ্ছে, অর্থাৎ কোথাও না কোথাও হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের আইন দেওয়া অর্ডার বা নির্দেশকে অমান্য করছে বলেই আজকে বিচারপতি অমৃতা সিনহা তার অর্ডারে সে কথাই লেখার চেষ্টা করছেন। অর্থাৎ যেভাবে তিনি ভাতা ঘোষণা করেছিলেন, এই ভাতা ঘোষণা করাটাও যে অনৈতিক, সেটা কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেল। শামীম সাহেব, দেখুন, প্রতিদিন আমরা আলোচনা করছি, আমাদের এবার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমরা আমাদের দেশের সংবিধানকে রক্ষা করব নাকি প্রতিনিয়ত এই সংবিধানকে অবমাননা করব? আমাদের
দেশে সংবিধানের যে ব্যবস্থা তাতে এই রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট তারা 5 বছর থাকে, সংবিধানে শপথ নেয়, সেই সময় তারা আইন প্রণয়ন করতে পারে, সেই সময় তারা এই সমস্ত এইরকম এক্সিকিউটিভ ডিসিশনও নিতে পারে। যেসব ক্ষেত্রে আইন নেই সেই সব ক্ষেত্রে এই ধরনের এক্সিকিউটিভ ডিসিশন নিতে পারে। কিন্তু যে ডিসিশনই নিক, সেটা আইন প্রণয়নের ক্ষেত্রেই হোক বা এক্সিকিউটিভ ডিসিশনের ক্ষেত্রেই হোক, সেক্ষেত্রে তাকে সংবিধান সম্মত হতে হবে। এইটা হচ্ছে প্রিকন্ডিশন। এখন আইনের চোখে যদি সবাইকে সমানভাবে ট্রিট করার কথা বলা থাকে আর্টিকেল 14-এ, তাহলে যখনই আপনি এই সরকারি কোষাগারের অর্থ আপনি ব্যয় করবেন একটি জনগোষ্ঠীর জন্য যারা ইকুয়ালি নট আনইকুয়াল, মানে আমি বলছি যে ধরুন এই বৃহত্তর ব্যবস্থাপনার মধ্যে একটা বৃহৎ অংশের আনএমপ্লয়েডস আছে, যারা চাকরি খোয়ালেন তারাও আনএমপ্লয়েডস, তাহলে এরা দুজনেই হচ্ছে সমগোত্রীয়, ইকুয়ালস। তাহলে এই দুজন ইকুয়ালসের মধ্যে আপনি একজনকে টাকা দেবেন একজনকে টাকা দেবেন না, এটা হতে পারে না। 2 হচ্ছে যে এরপরে যারা চাকরি খোয়ালেন, আমি ধরে নিচ্ছি তাদের মধ্যে একটা অংশ তারা যোগ্য, নিঃসন্দেহে যোগ্য ছিলেন, তারাও চাকরি খোয়ালেন, আর যারা অযোগ্য তারাও খোয়ালেন। দেখবেন আপনার সেই অনুষ্ঠানের শুরুতেই যারা যোগ্য প্রার্থী বলে দাবি করছেন তারা বললেন যে অযোগ্যদেরকে এই টাকা দেওয়ার জন্য আমরাও হারালাম। ঠিক। এখন বিষয় হচ্ছে যে দেখবেন এই এসএসসির দুর্নীতি মামলা যবে থেকে চলছে তবে থেকে ইনডোর স্টেডিয়াম থেকেই আমি দেখছি উনি যোগ্য আর অযোগ্যকে এক প্ল্যাটফর্মে রাখছেন। তার মানে যাদেরকে ঘুষ দিয়ে চাকরি দিয়েছে বলে দাবি করছেন তদন্তকারী সংস্থা, আদালত, যাদেরকে চিহ্নিত করা গেছে তাদেরকেও তিনি একই পেডেস্টালে ফেলছেন। অর্থাৎ যাদের কাছ থেকে ওনার দলের নেতা নেত্রীরাই ঘুষ নিয়েছেন, ওনার অ্যাডমিনিস্ট্রেশনের লোকেরাই ঘুষ নিয়েছেন, তাদেরকে উনি একই সমগোত্রীয় করার চেষ্টা করছেন। তাহলে তাদেরকেও যদি টাকা দেয়া হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে আপনি আবার অন্যায়কেই প্রশ্রয় দিচ্ছেন। তৃতীয় হচ্ছে যে আপনি কি আদৌ এই কাউকে কাজ না করিয়ে আপনি টাকা দিতে পারেন? এই 3টি প্রশ্ন রয়েছে। তাহলে অমৃতা সিনহা, জাস্টিস অমৃতা সিনহা খুব স্বাভাবিকভাবেই প্রথম দুটো নিয়েছেন যে আপনি কি করে দুজন ইকুয়ালসের মধ্যে একজনকে আনইকুয়ালি ট্রিট করেন। আর 2 নম্বর হচ্ছে যে আসলে এটা দেওয়ার অর্থ হচ্ছে এই করাপশনকে ইনডালজেন্স করা। একদম ঠিক। কিন্তু থার্ড পার্টটা যেটা রয়ে গেল, যেটা আমরা দেখি বারে বারে দেখি, এই দেখুন জগন্নাথ মন্দির হচ্ছে, রাম মন্দির হচ্ছে, দুর্গাপুজো চাঁদা দিচ্ছে, ইমাম ভাতা দিচ্ছে, মুয়াজ্জিন ভাতা দিচ্ছে, এইভাবে যে টাকা দেয়, এগুলো ডোল পলিটিক্স। এই ডোল পলিটিক্স আদৌ আমাদের সংবিধানে পারমিসিবল কিনা? আসলে সরকারের থেকে সকলের কাছে কাজ পৌঁছানোর কথা ছিল, আসলে সরকারের থেকে সকলের কাছে স্বাস্থ্য নিশ্চিত করার কথা ছিল, সকলের শিক্ষা নিশ্চিত করার কথা ছিল। আর সেই জায়গায় আপনি দেখেছেন 2 দিন আগে আমরা মামলা করেছিলাম 100 দিনের কাজে সকলের কাজকে নিশ্চিত করার জন্য আদালতকে রায় দিতে হচ্ছে। গত 3.5 বছর ধরে না বিজেপি সরকার পদক্ষেপ নিয়েছে না রাজ্য সরকার, দুজনে মিলে লড়াই করেছে, আসলে গরিবের কাজটা গেছে। ফলে সরকারে যারা আছে, যারা সংবিধানে শপথ নিয়ে সংস্কার চালানোর দায়ের ঘাড়ে নিয়েছেন, তারা কবে এই সংবিধানকে নিশ্চিত করবে, সংবিধানের অধিকারকে নিশ্চিত করবে সমস্ত মানুষের জন্যে, সেটা খুব জরুরি। তাই আজকে সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে সাধারণ মানুষের, যে তারা যারা এই রোজ সংবিধানের শপথ নিয়ে প্রতিনিয়ত সংবিধানকে অবমাননা করছে, দে আর কমিটিং কন্টেম্পট টু আওয়ার কনস্টিটিউশন, তাদেরকে আর রাখবেন কিনা, এই সংবিধানকে আরও অবমাননা হতে দেবেন কিনা। কারণ এই সংবিধান আমরা অ্যাচিভ করেছি স্বাধীনতা সংগ্রামীদের প্রাণের বিনিময়ে। তাই তাদেরকে যদি সম্মান দিতে হয় ওই সমস্ত স্বাধীনতা সংগ্রামীকে, তাহলে এইখানে রক্ষার দায় আমাদের প্রত্যেকের। বেশ বেশ বেশ, আমি আসবো। তবে তার আগে আজকের এই রায়ের পর, বিচারপতি অমৃতা সিনহার রায়ের পর সরকারের তরফ থেকে তৃণমূল মুখপাত্ররও কিছু বক্তব্য এসেছেন, শুনে নিচ্ছি তিনি কি বক্তব্য রেখেছেন। গ্রুপ সি, গ্রুপ ডি, যারা সদ্য সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা, তাদের সংসার যাতে চলে
সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন, সেটা আটকাতেও কারা কোর্টে গেল, কারা কারা কোর্টে গেছে, এদের দেখুন, এদের চিহ্নিত করুন। এবং কোর্টকে তো আবার কিছু বলা যাবে না, আমরা তো এমনিতে কোর্টকে শ্রদ্ধা করি, বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি, বিচারপতিদের শ্রদ্ধা করি, কিন্তু দেখুন কারা কোর্টে যায় আর কি অর্ডার নিয়ে বেরোয়। তো সেখানে আমরা দেখলাম যে অমৃতা সিনহা তিনি অন্তর্বর্তীকালীন এই ভাতা, সেটাও আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন। আইনে কি করবে রাজ্য সরকার, সেটা রাজ্য সরকার আইনগত দিক থেকে দেখবে, কিন্তু আমরা বলবো বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, পথে কে পাশে থাকে আর কারা চাকরি খাবো, অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেব না, বিপদে পাশে থাকবো না, লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব, এদেরকে চিনে রাখতে হবে। আমরা শুনছিলাম কুণালবাবুর বক্তব্য। আমি রাজীববাবুর কাছে আসবো। রাজীববাবু, সত্যি তো মানে কোনো রায় বা কোনো নির্দেশ হাইকোর্টে যেটা সরকারের বিপক্ষে যাবে, আপনারা সঙ্গে সঙ্গে সেটা বিরোধীদের দিকে চাপিয়ে দেবেন, আপনাদের নাপাসেন্দ বিচারপতির সম্পর্কে আপনারা মন্তব্য করবেন, এটা কি ঠিক? কোথাও মনে হয় না যেটা শামীম সাহেব বলছিলেন যে সংবিধানকে কোথাও না কোথাও তো সম্মান দিতে হয়, বা সংবিধানকে সামনে রেখে যে শপথ নিয়েছে সে কাজটাও তো করতে হয়। অর্থাৎ যদি দুর্নীতি হয়ে থাকে এবং সেই দুর্নীতির জন্য যদি কিছু মানুষের যোগ্য মানুষের চাকরি চলে যায় এবং কিছু অযোগ্য লোকদের ভাতা ঘোষণা করা হয়, সেই ভাতা যদি আদালতের মাধ্যমে সেই ভাতা স্থগিতাদেশ হয়, তাহলে সেটা তো সত্যি দুর্নীতির সামনে এসছে বলেই তো এটা ঘটছে। তাহলে কেন আপনারা এই দুর্নীতি থেকে নিজেদেরকে বার করে আনতে পারছেন না? কেন এই ধরনের ডোল পলিটিক্স করার চেষ্টা করছেন রাজুবাবু? এর মধ্যে কয়েকটি পয়েন্ট। নম্বর 1 যে পয়েন্ট, সেটা হলো মানুষের জন্য সরকার, এটা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়। পশ্চিমবঙ্গ সরকার গুজরাটের মুখ্যমন্ত্রী বা কেন্দ্র সরকারের মতো যে কি দিলে কি পাবো তাই বিচার করে তাকে পাবলিককে মানুষকে দেবে। মুখ্যমন্ত্রী হলো মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সারা বিশ্ব রেকর্ড। যার ফলে এই যারা চাকরি খেগো, যারা 26,000 চাকরি খাওয়া, মানবিক আমি মানছি, কিন্তু সেটা তো আইন মেনে হতে হবে না। বলছি, ওটাই বলছি যে সেটা কোথায় বলছি, এই যে যারা চাকরি খেকো বলে যারা এখন বাজারে পরিচিত, যারা চাকরি 26,000 চাকরি খেয়ে কেউ এখন আওড়াচ্ছে, পাবলিসিটি নিচ্ছে, আবার কেউ এমপি হয়ে গেছে, এই যে দুটো দলের মধ্যে যারা চাকরি খেগো এবং মানবিক মুখ্যমন্ত্রী এটা চেয়েছিলেন যে এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া যেহেতু হয়নি, এর এখনো প্রমাণিত হয়নি যে কে ঘুষ দিয়ে করেছে, কে ঘুষ ছাড়া করেছে, ততদিন পর্যন্ত অন্তর্বর্তী আপনি যোগ্যদের সঙ্গে অযোগ্যদের ঢুকিয়ে দেবেন। বলছি ততদিন এখনো পর্যন্ত কোর্টে প্রমাণিত হবে না। আপনারা পারেননি, আপনাদের এসএসসি তো পারেনি অযোগ্যদের বিচার করতে। এটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায় মেনে চাকরি দিতে চেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নোটিফিকেশন করেছে চাকরি দেওয়ার জন্য, চাকরিতে বাধা দিয়েছে কারা? এই যে বলছে না যে শামীম সাহেব বলছেন যে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে গেছে, না, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে 2011-তে। আসলে শামীম সাহেবদের বা সিপিএমদের সমস্যাটা কোথায়? বাংলার মানুষ এদেরকে বিতাড়িত করেছে, ঘুরেও আর ওদিকে তাকায় না, যার ফলে বাংলার যারা ভোটার, যারা সিপিএমকে ভোট দেয় না, যেন তেন প্রকারে তাদের সর্বনাশ করতে হবে। কোনো ভূমিকা আছে? যেন তেন প্রকারে যারা হেরো পার্টি কথা বলছেন, কোনো ভূমিকা আছে? আমার তো মনে হয় না কোনো ভূমিকা আছে। যারা হেরো পার্টি, আপনারা দুর্নীতি করবেন, ওটাই বলছি, কোনো দুর্নীতি কোথাও নাই, তদন্ত হবে, কোনো দুর্নীতি নাই। যারা হেরো পার্টি, বিচার হবে, আপনারা সেটা মানতে পারবেন না, এটা হয় না। আমি বলছি যারা হেরো পার্টি, যাদেরকে পাবলিক ভোট দেয় না, সেই ভোটারদের প্রতি এদের ক্ষোভ, কোনো প্রকারে এই ভোটারদেরকে ভালো হতে দেওয়া যাবে না, তাদের সর্বনাশ কি করে করা যায় এই ছদ্মবেশে সবসময় ঘুরে বেড়ায়। ধরুন আপনার একজন যদি শত্রু থাকে, তাহলে আপনি কি করবেন? বলে না পারলে কলে মারবেন। মানবিক কারণে ভাতা ঘোষণা করেছিলেন, তিনি ন্যায্য কাজই করেছেন। আইনের ভিত্তিতেই তিনি ভাতা ঘোষণা করেছেন, রাজ্য সরকারের এখতিয়ার আছে, করেছেন। ইন্ট্রিম অর্ডার একজন সিঙ্গেল বেঞ্চের একজন বিচারপতি দিয়েছেন, এর আগেও অনেক বিচারপতি এই বিচারপতি দিয়েছেন। এর আগেও তো 26,000 চাকরি খেকো একজন বিচারপতি, তিনি তোকে বিজেপির এমপি টিকিট পেয়েছে। অর্থাৎ এইরকম অর্ডার কোন মাইন্ডে কে কেন দেয় এখন বোঝা খুব মুশকিল। এবং
একজন দুজন জনগণের বিচারপতির টাকা দিয়ে জন্য ভাতা ঘোষণা করা না, যায় কি? একজন দুজন বিচারপতির জন্য সমগ্র জনগণের বিচার করের ব্যবস্থাকে তো টাকা, অপমান করা যায় না। জনগণের কিন্তু করের টাকা, আবার ঘোষণা করা বিচারপতিরাও যায় না। আছে কোথাও কোথাও কোল টেনে ঝোল টেনে এদিক ওদিক করে বিভিন্ন ভাবে দেখুন, রাজ্য রায় পছন্দ সরকারকে না হলেই আপনার সেই বিচারপতি খারাপ হয় না না খারাপ বিচারপতিদের কোথায় প্রতি বলছি, সম্মান তো একজন কোথাও না দুজন কোথাও বিচারপতি রাখতে তো হয়। আছে, বেশ, বিচারপতি বেশ, রায় দেওয়ার দীপঙ্কর দা, এই রাজ্যে দুর্নীতি হয়নি এমন কোনো এরিনা আমি দেখতে পাচ্ছি না যেখানে দুর্নীতি হয়নি। শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, 100 দিনের কাজ বলুন, কয়লা বলুন, গরু বলুন, সব কিছুতেই কোথাও রেশন বলুন, সব জায়গায় দুর্নীতি হয়েছে। কিন্তু সব থেকে সেন্সিটিভ এই মুহূর্তে যেটা হচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, যেখানে পরিষ্কার দুর্নীতি হয়েছে বলে আজকে সুপ্রিম কোর্ট 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল করে দিয়েছে। তারপরেও মুখ্যমন্ত্রী কিছু অযোগ্যদের বাঁচানোর জন্য আজ যে ভাতা ঘোষণা করেছিলেন গত 26শে এপ্রিল, এবার সেই ভাতা ঘোষণাও বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে স্থগিতাদেশ দিয়ে দেওয়া হলো। এবং যে পরীক্ষার নোটিফিকেশন হয়েছে তা নিয়েও ইতিমধ্যেই মামলা চলছে যে নিয়ম মেনে সেই নোটিফিকেশন হয়েছে কিনা। ফলে গোটা বিষয়টা যে এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, আলটিমেটলি যারা যোগ্য শিক্ষক যারা চাকরি হারিয়েছে কিছু অযোগ্যদের জন্য, তারা আর কোন পথে গিয়ে দাঁড়াবে, তাদের তো একটা অন্ধকার ভবিষ্যতের দিকে দাঁড়িয়ে আছে। দীপঙ্কর দা, দেখুন, সবার আগে যারা যোগ্য বঞ্চিত হয়েছেন এই রাজ্য সরকারের ব্যর্থতা, তাদের রাজ্যের এই জল পরিচালনাকারী তৃণমূল কংগ্রেস নামক দলটার চাকরি বিক্রি করার টেন্ডারে যারা টাকা দেয়নি, যোগ্য হিসেবে চাকরি পেয়েছে, তাদের প্রতি সর্বপ্রথম সমবেদনা জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি যে বাংলার ভবিষ্যতের স্বার্থে এবং আপনাদের ভবিষ্যতের স্বার্থে আজকে কোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে মান্যতা দিতে আমরা এক প্রকারে বাধ্য। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার এবং তার পরিচালিত এসএসসি তারা নির্দিষ্টভাবে হাইকোর্টে হলফনামা দিয়ে বলেছে যে তারা দুর্নীতি করেছে। অর্থাৎ দুর্নীতি করেছে একটা সম্প্রদায়ের লোক, তাদেরকে চাকরি বিক্রি করেছে এই তৃণমূল কংগ্রেস, এবং সেই চাকরির দুর্নীতিগ্রস্তদের চাকরিটা চলে যাক সেটা সবাই চায়। কিন্তু এই রাজ্য সরকার যোগ্য অযোগ্যদের চাকরিটাকে বাছাই করে বারবার বলা সত্ত্বেও হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চে কখনোই তারা যোগ্যদের তালিকা জমা দেয়নি, ইভেন সুপ্রিম কোর্টও দেয়নি। যদি তারা জমা দিত তাহলে আজকে কিন্তু এভাবে যোগ্যদের বঞ্চিত হতে হতো না। দ্বিতীয় একটা বিষয় যে আপনার আমার ট্যাক্স পয়সা, রজত বাবু যে চাকরি যার যাচ্ছে সেও ট্যাক্সের পয়সা দিয়েছে, যোগ্য চাকরি পয়সা, তার ট্যাক্সের পয়সা এই পশ্চিমবঙ্গ সরকার 7,000 কোটি টাকা দেনা বন্ড রেখে রিজার্ভ ব্যাংক থেকে টাকা নিয়ে রাজ্য সরকার চলছে। সেই রাজ্য সরকারের টাকা আপনার আমার ট্যাক্সের টাকা, যারা 2 নম্বরই করে যে ক্লাস 8 পাস 12 এর শিক্ষক হয়েছে, ইংলিশের শিক্ষক হয়েছে ক্লাস 8 পাস, সেই দুর্নীতিগ্রস্ত শিক্ষকের বা শিক্ষাকর্মী যে রয়েছে যার পরীক্ষা সাদা খাতা দিয়েছিল, 0 পেয়েছে বা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, সেই গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের কেন বেতন দেওয়া হবে? আজকে বিরাট পরিমাণের হাইকোর্টের রায়, প্রতিটা পাতার বিশ্লেষণে যাওয়ার কোনো সময় নেই, কিন্তু এটা তো ঠিক রাজ্য সরকারই বলেছিল যে দুর্নীতি হয়েছে। ফলে চুরি করা চোরেদের জন্য আজকে কেন টাকা সরকারি সরকার থেকে দেওয়া হবে তার প্রশ্ন উঠবে না? বলছি সরকার হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী। কোথাও কি মনে হচ্ছে যে যোগ্য নয় অযোগ্যদের কোথাও আবার নতুন করে কিছু পাইয়ে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত? খুব দূরে আছে আপনার প্রশ্ন, আমি বুঝতে পেরেছি। শোনেন, অযোগ্যদের বাঁচানোর জন্য যারা অযোগ্যরা টাকা দিয়েছিল তৃণমূল নেতার বাড়ি 5 লাখ 10 লাখ 20 লাখ 15 লাখ, যারা কিনা টাকা ফেরতের জন্য অনেক জায়গায় দেখছেন এই প্রধান থেকে শুরু করে তৃণমূল নেতাদের গাছে বেঁধে টাকা ফেরত দিতে শুরু করেছিল, সেই সম্প্রদায় যাতে পিছাতে শুরু না করে তৃণমূলের নেতাদের, তাই তাদেরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি এই ভাতা প্রকল্প চালু করেছিল, যেটা কোনোভাবেই যোগ্য যারা চাকরি প্রার্থী তারা যত টাকা মাইনে পেত আজকে 25 তাদেরকে যেমন বঞ্চিত হয়েছে, ঠিক গ্রুপ সি গ্রুপ ডি যারা যোগ্য ছিল তাদেরকে বঞ্চিত করে এভাবে দেওয়া যায় না। মমতা ব্যানার্জি এটা করে শুধুমাত্র নিজের দলের লোকদের গণপিটুনির হাত থেকে বাঁচানোর চেষ্টা করছেন, গণপিটুনির হাত থেকে। আবারও বলছি, না হলে এই তৃণমূল কংগ্রেসকে বাংলার জনগণ ছিঁড়ে খেয়ে নেবে। যারা গ্রুপ সি গ্রুপ ডি যারা টাকা দিয়ে চাকরি দিয়েছে তারা বলবে আমাদের টাকা দাও, নাহলে চাকরি দাও, চাকরি দিতে পারোনি টাকা ফেরত দাও। ফলে তৃণমূল কংগ্রেস পিঠ বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি আজকে এই ভাতা প্রকল্প চালু করেছে। দুধ কা দুধ
জল কা জল। ও মাস্টারমশাই কোন রায়ে কোন সিবিআই রিপোর্টে কোথায় লেখা আছে যে টাকা দিয়ে চাকরি হয়েছে? আপনি একটা গুগলের রেফারেন্স দিন, কাগজ তো জীবনে দেখাতে পারবেন না, একটা গুগলের রেফারেন্স দিন, যেই সাইডে খুঁজলে পাবো যে টাকা দিয়ে চাকরি হয়েছে। এই তথ্যটা আপনাকে কে দিয়েছে? বিজেপি রাজ্য অফিস দিয়েছে না আপনাদের কে দিয়েছে? টাকা দিয়ে চাকরি হয়নি। আপনাদের শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ির থেকে যখন 50 কোটি টাকা পাওয়া গেছে, সেই টাকাটা কি টাকা? শিক্ষামন্ত্রীর পাশের বাড়ি কার বাড়িতে টাকা আছে, কার টাকা সেটা যারা ধরেছে শিক্ষা দপ্তরের যে বা যারা এইটা কার টাকা কিসের টাকা যারা অ্যারেস্ট করেছে তারা এখনো পর্যন্ত জানাতে পারেনি ইনভেস্টিগেশনের জন্য জেনে গেছে ইডি জানাতে পারেনি যে ফোরেগুলোর জন্য আজকে টাকা নিয়েছে, সেই টাকাগুলো কার টাকা? আমরাও জানতে চাই, আমরা তো সাধারণ বাংলার পাবলিক, সাধারণ মানুষ, আমরা জানতে চাই টাকাটা কার। আমরা শুধু বলবেন বিচার চলছে, বিচার চলছে, এখনো বিচার প্রক্রিয়া চলছে, এই বলে থামানো যায় না। বেশ বেশ বেশ, আসবো আমাকে ইতিহাস যেতে হবে, ইতিহাস জায়গাতে যেতে হবে। আমি একটা ছোট্ট বিজ্ঞাপন দিয়ে দিলাম, তার আগে ছোট্ট বিজ্ঞাপন দিয়ে দিলাম, বিজ্ঞাপন বিরোধী বলে আমি সরাসরি প্রশ্ন রাখবো ইতিহাসদার কাছে। ইতিহাসদা, এই 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর, শিক্ষক অশিক্ষক কর্মীদের চাকরি চলে যাওয়ার পর আমরা অনেক আলোচনা করেছি এবং বারবার যে প্রশ্নটা ঘুরে ফিরে আসছে যে যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব হয়নি বলেই সুপ্রিম কোর্ট, তার আগে হাইকোর্ট বাধ্য হয়েছে গোটা প্যানেলটা বাতিল করতে। কিন্তু তার পরবর্তীকালে যেটা আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও নতুন করে পরীক্ষা নেওয়ার নোটিফিকেশনের ক্ষেত্রেও বেশ কিছু ফাঁকফোকর রয়েছে, যেখানে আমার মামলা হলো। এবং যারা শিক্ষাকর্মী, যাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী ভাতা ঘোষণা করলেন, সে ভাতাও যে এইভাবে দেওয়া যায় না, তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে নিশ্চয়ই তার আইনি পরামর্শ দেওয়ার লোক আছে, জানা সত্ত্বেও যে এটাও কোর্টে গিয়ে চ্যালেঞ্জ হতে পারে। তাহলে কেন বারবার এমন কোনো কাজ করছেন যেটা কোর্টের কাছে গিয়ে ধাক্কা খেতে হবে এবং সপাটে চড় খেতে হবে সরকারকে? কোথাও না কোথাও তো এটা সরকারের কাছেও তো একটা সম্মানহানি। দেখো, এই শিক্ষা দুর্নীতি নিয়ে আমার মনে হয় না আমাকে বেশি কিছু বলতে হবে, কারণ যারা আমাদের অনুষ্ঠান দেখছে তারা অনেক বেশি জানে। মানে যা শুনছেন এবং যা পড়েছেন তাতে শিক্ষা দুর্নীতি কী হয়েছে মানুষ জানে। কিন্তু প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে সরকার কি আদৌ সরকারি চাকরিটা দিতে চাইছে? এইটা হচ্ছে মূল প্রশ্ন। এবং এই যে সরকারি অর্থ, সেই সরকারি অর্থ কিন্তু এটা মানে জমিদার নয় যে আমার রাজস্ব ভাণ্ডার থেকে দিচ্ছি, সরকারের রাজস্ব ভাণ্ডার। এভরি মানি ইজ আনসারেবল টু গভর্নমেন্ট, টু কোর্ট। এইবার এইটা হচ্ছে সবচেয়ে বেশি। এবং এই গ্রুপ সি গ্রুপ ডি মামলায় তুমি যদি একটু বেসিক জিনিসটা দেখো, সুপ্রিম কোর্টে যখন রায় দিল 26,000 ক্যান্সেল হওয়ার জন্য, তখন কিন্তু এই সরকারকে জিজ্ঞেস করা হলো যে, সরকার বললো যে আমাদের স্কুলগুলো কিভাবে চলবে। ঠিক, বিচারপতিকে জিজ্ঞেস করলো আমাদের স্কুলগুলো কীভাবে চলবে, কালকে তো স্কুলগুলো সবকে বন্ধ করে দিতে হবে। তখন সরকার বলছে তাহলে আপনারা কী চান? তখন বলছে আমরা টিচারদেরকে 31শে ডিসেম্বর অবধি আমরা চাই, এবং সেটা মেনেও নিয়েছে। না, এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু সরকার একবারও বলেনি যে স্কুল চালাতে গেলে গ্রুপ সি গ্রুপ ডির প্রয়োজনীয়তা আছে। গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে তারা কোনো আলাদা করে বাড়তি কিছু বলেনি, তারা চুপচাপ মেনে নিল যে গ্রুপ সি গ্রুপ ডি ছাড়াই স্কুল চলবে। অর্থাৎ মাধ্যমিকের ফর্ম ফিল আপ, তোমার এইচএসের ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন, এইগুলো গ্রুপ সির যে কাজগুলো, কিংবা ঘন্টা বাজানো, এইগুলো যে গ্রুপ ডির যে কাজগুলো, সেই কাজগুলোকে বেমালুম চেপে গেল। তারপরে কি হলো? তারপরে দাঁড়িয়ে করুণাময়ী মধ্যশিক্ষা পর্ষদের ডিরোজিও ভবন ঘেরাও করা হলো। ঘেরাও করা শুধু নয়, ওখানে 5 জন গ্রুপ সি গ্রুপ ডির 5 জন কর্মচারী যারা অনশনে বসেছিলেন ডিরোজিও ভবনে, এবং সেই অনশনের পরিপ্রেক্ষিতে চাপে পড়ে সরকার এসেই ভাতার কথাটা ঘোষণা করলো। এইখানে এই ভাতা 3,800 সামথিং ভাতার এই ঘোষণাটা করলো। সেটা এবার হচ্ছে ঘোষণাটা করলো কীভাবে? জাস্টিস অমৃতা সিনহা একটা কথা পরিষ্কার বলেছে যে হোয়াট ইজ দেয়ার স্ট্যাটাস, তাদের স্ট্যাটাসটা কি, তারা কারা, তারা কি বেকার, তারা কি মানে খেতে পাচ্ছে না, এরকম দিয়ে আপনি ভাতা দিচ্ছেন, তারা স্ট্যাটাসটা তাদের কি? আর দ্বিতীয় জিনিসটা যেটা জিজ্ঞেস করলেন, হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, মানে এনাদের কন্ট্রিবিউশন কি হবে? ঘরে বসে টাকা মানে এইখানে দাঁড়িয়ে যতই বামপন্থীদের গালাগাল করুক, শূন্য করুক, যাই করুক, বামপন্থীদের মেরুদণ্ড আর তৃণমূলের মেরুদণ্ডের মধ্যে তফাৎ দেখো। বামপন্থীরা দাঁড়িয়ে থেকে 100 দিনের কাজের অধিকারকে স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ বামপন্থীরা মানুষ বলছে আমি খেটে খাবো, খেটে খেয়ে আমি 100 দিন কাজ করব, তার এগেনস্টে তুমি আমাকে পয়সা দেবে। মুফতে আমরা পয়সা চাইনি,
মানুষ এইটা মেনে নিয়েছে এবং মানুষের একটা অধিকারকে স্বীকৃত করা হয়েছে। কিন্তু লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে কি হচ্ছে, তুমি কাজ করো চাই না করো, তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পড়ছে। মানুষের মধ্যে মানে এই যে মানুষের মধ্যে যে মেরুদণ্ডকে বেচে দেওয়ার টাকা পাবেন ডোল পলিটিক্স, তো যেটা বারবার বলার চেষ্টা করছেন। এবং এই যে যিনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন ভালো কথা, তাকে কিছু টু দ্য সোসাইটি তাকে কিছু কন্ট্রিবিউশন করতে বলুক, যে তুমি এইটা বানিয়ে দিয়ে এখানে দাও, তোমাকে মাস গেলে আমরা এইটা দেবো। তুমি কুটির শিল্পগুলোকে তৈরি করুক, কুটির শিল্পে যারা কাজ করছে তাদেরকে আরও বেশি করে টাকা দিক, তাহলে অন্তত কুটির শিল্পটা বাঁচবে, কুটির শিল্পটা বাঁচলে অর্থনীতিটা বাঁচবে। এই সব কিছুই হচ্ছে না। আলটিমেটলি কি হচ্ছে, এই গ্রুপ সি গ্রুপ ডি যারা অনশন করেছেন বা সেই মুহূর্তে দাঁড়িয়ে এখন যে গ্রুপ সি গ্রুপ ডিতে যারা চাকরি দিচ্ছেন, আরেকটা জিনিস বলো তো, এই গ্রুপ সি গ্রুপ ডিতে টেন্টেড করে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা আর কোথাও যোগদান করতে পারবে না। তাহলে এই টাকাটা তুমি কেন দিচ্ছ তাদের? প্রশ্নটা তো মানুষ জানে, মানুষও বুঝতে পারছে যে, এবং মানুষ এটাও বুঝতে পারছে যে এই টাকা দেওয়ার সম্ভব নয়। এই টাকা মানে এই বলছেন, এটাতে কি হলো যে মুখ্যমন্ত্রী বললেন আমি তো করেছি, ওই যে একজন মুখপাত্র বলছে আমরা তো চেষ্টা করেছি। আরে চেষ্টা করেছি মানে তুমি যে বলে চাকরি খেয়েছে, চাকরি কি খাওয়ার জিনিস? তোমাকে যে চাকরি দিচ্ছে, হু ইজ দ্য এমপ্লয়ার, তার দায় এবং দায়িত্ব হচ্ছে তার এমপ্লয়িকে বাঁচানো। এমপ্লয়ার নিজেই হাত তুলে দিচ্ছে, 17 রকম দুর্নীতি হয়েছে, সুপ্রিম কোর্টে সেই দাবিকে মেনে নিয়েছে, এসএসসি মেনে নিয়েছে, বোর্ড মেনে নিয়েছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে। তারপর এখন বলছো কেন যে চাকরি খেয়ে নিয়েছে? তাহলে এই দুর্নীতিগুলো বিরোধীদের দিকে আঙুল তুলে দাও। না, এই দুর্নীতি যা হয়েছে, কেন রাজ্য সরকার জনগণকে বলতে পারবে আমরা চাকরি দিতে চাই, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট কেন তদন্ত করলো না? রাজ্য সরকারের সিআইডি কেন তদন্ত করলো না? তারা কেন রিপোর্ট দিচ্ছে না? কেন সিবিআই এর মুখোপেক্ষী হতে হচ্ছে? কেননা যখন কোর্টে যখন সিবিআই এই নিয়ে তদন্ত করছে, তখন কোর্ট বলছে যে একটা নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করতে হবে। এবং তারপরে কি, এই যে কেউ করেনি, কালীঘাটের কাকু, কুন্তল, মানিক, একটার পরে একটা পুরো শিক্ষা দপ্তরের টপ টু বটম, তারপরেও রাজুবাবু বলছেন টপ টু বটম অভিযুক্ত, এবং তাদেরকে অভিযুক্ত করে তাদেরকে চার্জশিট দেওয়ার, যাকে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি হিসেবে মানে কোর্ট মনে করেছে, সেই সিবিআইকে আবার দায়িত্বটা নিতে হবে। আসল তদন্ত করে আসল অপরাধীদের খুঁজে বার করা যাবে কিনা, একটা হচ্ছে 17 রকম ভাবে দুর্নীতি হয়েছে, আর একটা হচ্ছে অর্থনৈতিক দুর্নীতি হয়েছে। কোনো দুর্নীতি কোনোদিন হয়নি, তাই ইডি সিবিআই প্রমাণ করতে পারছে না। আর বিরোধীরা সিপিএম, কংগ্রেস, বিজেপি যৌথভাবে জয়েন্ট ভেঞ্চারে কন্টিনিউ শুধু দুর্নীতি দুর্নীতি বলে বলে ঢাকবাজি, 17 রকম দুর্নীতি হয়েছে, এটা মানছেন কিনা? ওই তো বললাম রাজুবাবুরা স্বীকার করবে না, রাজুবাবুরা স্বীকার করবে না। আমি শাহিন সাহেবের কাছে যাব, আমি শাহিন সাহেবের কাছে যাব। দূরে সরিয়ে শাহিন সাহেব, এই মুহূর্তে গ্রুপ সি গ্রুপ ডিদের ভাতা যেটা ঘোষণা করা হয়েছিল তা ইতিমধ্যেই স্থগিতাদেশ দেওয়া হলো। এর আগে আমরা দেখেছি যারা চাকরি নতুন করে চাকরির পরীক্ষার নোটিফিকেশান দেওয়ার পরেও সরকার এখনও অনড়, যোগ্য শিক্ষকরা যারা বলছেন আমরা নতুন করে চাকরিতে বসবো না। ফলে পরবর্তীকালে সরকারের রিভিউ পিটিশন কি হবে সেটাও এখনও পরিষ্কার নয়। তাহলে গোটা বিষয় যেটা দাঁড়ালো যে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীদের যাদের চাকরি চলে গেছে, আদৌ গোটা প্রক্রিয়াটা সম্পূর্ণ করা কি সরকারের বা এসএসসির সম্ভব? যদি এইভাবে আইন আদালত চলতে থাকে, তাহলে আক্ষরিক অর্থে যারা যোগ্য শিক্ষক বা যোগ্য শিক্ষক কর্মী তাদের অবস্থা কি হবে? শাহিন সাহেব যদি একটু খুলে বলেন। দেখুন, যদি আমি কিছু শুধরাতে চাই তাহলে তো সবার আগে আমি স্বীকার করতে হবে যে আমি অপরাধ করেছি। এখন যদি আপনি অপরাধ স্বীকার না করেন, তাহলে আপনার ভুলকে আপনি শুধরাতে পারবেন না। যদি এটা আপনি সচেতনভাবে করেছেন, তাহলে সেই জায়গা থেকে আমি বললাম যে শুরু থেকেই যেটা বলছি যে সদিচ্ছার অভাব। তাহলে আপনি যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, তাহলে আইনের বিধি মেনে আপনাকে কাজ করতে হবে। প্রতিবার যত কোনো রিক্রুটমেন্ট প্রসেস শুরু করছেন, সচেতনভাবেই এমন কিছু জিনিস আপনি রাখছেন তার মধ্যে যেটা আপনাকে আদালতে যাবে কেউ না কেউ। আপনি জানেন, এমনটা নয় আপনি জানেন না। তার কাছে যেসব লয়াররা আছেন তারা প্রতিষ্ঠিত লয়ার, ফলে তারা আইন বোঝেন না, তিনি আইনজ্ঞদের সঙ্গে আলোচনা না করে সব সিদ্ধান্ত নিচ্ছেন, এমনটা বিশ্বাস করা যায় না। আর আইনজ্ঞ যারা আছেন তারা ভুল পরামর্শ দিচ্ছেন, এটাও আমি মানতে পারবো না। ফলে
সচেতনভাবেই এই ভুল ডিরেকশনে নিয়ে যাওয়া হচ্ছে। যে কথা মাঝে একজন কেউ বলছিলেন যে আসলে কি আপনি কাজ দিতে চান, সরকারি কাজ, এই উত্তর কারো জানতে বাকি নেই, উনি কাজ দিতে চান না। যারা তৃণমূল করেন এখনও, যারা আপনার স্টুডিওতে বসে তৃণমূলের সমর্থন করছেন, তারা প্রত্যেকেই আমি ধরে নিচ্ছি তারা সকলেই শিক্ষিত। আমি বলবো দয়া করে আপনারা শিক্ষাকে বহন করবেন না, ওটাকে বাহন করুন এবং তার প্রয়োগ করুন। নিজের স্থির সিদ্ধান্ত নিন, যে দলই করুন। আপনি এই দেশের বাসিন্দা, এই দেশে সংবিধানকে রক্ষার দায় আপনার, এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার দায় আপনার। ফলে যদি অপরাধ হয় তাকে স্বীকার করুন, শুধরান, যাতে আমার দেশটা বাঁচে, আমার দেশের সংবিধানটা বাঁচে, মানুষের কাছে সংবিধানের অধিকারটা পৌঁছায়। এটা বুঝে যদি না নিতে পারি তাহলে আখেরে আমার দেশটা চলে যাবে। যারা আমাদের জন্য প্রাণ দিয়েছেন, শুরুতে বলেছিলাম, তাদেরকে অসম্মান করা হবে। দীপঙ্করদা, আদৌ কি এটা শোধরানো সম্ভব? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা পরিস্থিতি, প্রত্যেকটা বিষয়ের উপরে যেভাবে বিরোধীদের উপর আক্রমণ নেমে আসে, কখনো প্রশাসন, কখনো পুলিশ, আলটিমেটলি দুর্নীতির মতন হচ্ছে। সব বিচার ন্যায়ালয়ে যেতে হচ্ছে, মানুষকে কোর্টের থেকেই বিচার দিতে হচ্ছে। ফলে কিভাবে সম্ভব? দেখুন, বাংলার যারা দুর্নীতির বিরুদ্ধে প্রথমত পদক্ষেপ গ্রহণ করবে সেই পুলিশ। বাংলার পুলিশের অবস্থাটা আজকে অনুব্রত মণ্ডল দেখিয়ে দিয়েছে পুলিশের অবস্থাটা কোথায়। যে পুলিশ অনুব্রতকে আজ অব্দি ধরতে পারলো না, সেই পুলিশ কিন্তু আজকে সুকান্ত মজুমদারকে এবং বিলেত ফেরত ডাক্তার ডক্টর শুভ্রবাবুকে যেভাবে রজত শুভ্রবাবুকে যেভাবে নিয়ে গেলেন, দুটো বিষয় বোঝা যাচ্ছে যে এই পুলিশের দ্বারা এই বাংলায় কিছু হয় না। কারণ এই বাংলার পুলিশ নয়, পশ্চিমবঙ্গ পুলিশ নয়, এই পুলিশ হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জি পুলিশ। এটা এক। দ্বিতীয় হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জি দ্বিতীয় দিন এই সনাতন ধর্মে, হিন্দু ধর্ম বন্ধ ধর্ম বলছেন। এবং এতদিন আমরা এই বাংলায় দেখেছিলাম যে হালাল বিরিয়ানি, হালাল খাসির মাংস, হালাল অন্যান্য খাবার টাবার। এখন মমতা ব্যানার্জির এই বাংলাতে আমরা হালাল জগন্নাথের প্রসাদ পেয়ারা দেখতে পাবো। কারণ শামসুর জামান বলে যাকে পেয়ারা প্রদানের দায়িত্ব মুর্শিদাবাদে দেওয়া হয়েছে, সে বলছে আমার দোকানে হালাল সবকিছু পাওয়া যায়। তা হালাল পেয়ারাও মমতা ব্যানার্জি দেবেন। তাই বাংলায় মমতা ব্যানার্জি পারে না এমন কিছু নয়। আমরা সবকিছু বলেছি। দ্বিজেন মুখোপাধ্যায় স্বর্গে থেকে যে ভোট দেন, নজরুল ইসলাম মহাভারত লেখেন, অনেক কিছু আছে। তাই বাংলায় মমতা ব্যানার্জি থেকে এই শাসনে এটাই সব থেকে বড় ব্যাপার। দুর্নীতি রন্ধে রন্ধে ছেড়ে গেছে, তাকে শোধরানোর জন্য বাংলার পুলিশের দরকার, দিদির পুলিশ নয়। তাই বাংলার পুলিশকে প্রতিষ্ঠিত করতে গেলে রাজুবাবু, আজকে সুকান্ত বাবু, আচ্ছা আমাকে একটা বলুন, আমার রাজুবাবু একটা প্রশ্ন করি। রজত শুভ্রবাবু কেলগ ইউনিভার্সিটিতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছেন, তিনি কিছু প্রশ্ন করেছিলেন অভয়া অপরাধ। যদি কলকাতায় আসবেন বলে সুকান্ত বাবুর সঙ্গে দেখা করে বলে তাকে ধরে চলে যেতে হবে? তার জন্য তার এই অপরাধটাকে কলকাতা পুলিশ তুলে দিয়ে চলে যাবে লালবাজারে? আরে তিনি কৃতি ডাক্তার, তিনি এখানকার সিটিজেনশিপ নয়, তিনি ব্রিটিশ সিটিজেনশিপ। নানা সুপ্রিয়দা, উনি আজকে একটা টিভি চ্যানেলে বলেছে যে বাংলাদেশ কি পাকিস্তান, বলছে আমি পাকিস্তানে বাস করি। আচ্ছা তাহলে কেন বলুন না, উনি একজন সম্মানীয় ডাক্তার, তিনি তার সঙ্গে সুকান্ত বাবু দেখা করতে যাবে, তিনি দেখা করতে আসছেন, রাস্তা থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে। দেশকে অপমান করে, সে কখনো অপমান কোথায় করলো? অপমান কোথায় করলো? না না, সেখানে একটা প্রশ্ন উত্তরের সময় ছিল। ও তা বলে পুলিশ তাকে অ্যারেস্ট করবে? কিছু প্রশ্ন করা হবে তাকে অ্যারেস্ট করবে? একটা প্রোটোকল মেনে চলতে হবে। বিনা এতে একটা এই সংস্কৃতি বাংলা চলে না আদিবাবু, এই সংস্কৃতি বাংলা চলে না। গণতন্ত্র বলে একটা কথা আছে, গণতন্ত্র বলে কথা আছে। যদি বুঝতাম অনুব্রত মণ্ডল যখন কোন পুলিশ অফিসারকে গালাগাল করে, কদর্য ভাষা করে, তার বিরুদ্ধে ব্যবস্থা না হয়, তখন আমি বুঝতাম। যে সুকান্ত মজুমদার এই 350 লোক নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশের বাড়িতে কোন উদ্দেশ্যে, তিনি জেড ক্যাটাগরির লোক, তার বাড়ির সামনে কেউ যেতে পারবে না, তার বাড়ির সামনে কেউ যেতে পারবে না। এটা হয় না, এটা হয় না, এটা হয় না, এটা হয় না। যে মহিলাদেরকে প্রশ্ন করতে বলছে তার বাবা চোর, অর্থাৎ এই সুকান্ত মজুমদার যিনি মহিলাদের, আরে আপনারা তো অপ্রয়োজনীয় ভাবে সুকান্ত বাবুকে হাইলাইট করছেন। পাগড়ির উপরে
জুতো ছুঁড়ে মারে। এই সুকান্ত মজুমদার ভদ্র আর যে ডাক্তারের কথা বলছে সে বাংলাকে বলছে পাকিস্তান, রাজ্যের মুখ্যমন্ত্রী বিদেশে গিয়ে ভাষণ দিচ্ছে, প্রশ্ন উত্তরের সময় প্রশ্ন না করে প্রথমেই ডিস্টার্ব করা, দীপঙ্কর ছোট করুন, এটাই বাংলার কি সংস্কৃতি এখন? দীপঙ্কর দা, এটা কি বাংলার সংস্কৃতি? দেখুন, বাংলা সংস্কৃতি আপনি সত্যি সত্যি অবাক হয়ে যাবেন। আমি যদি আপনার বাড়িতে যাই আর আপনার বাড়িটা যদি সতীশ মুখার্জির পাশে হয়, আপনার মা যদি অসুস্থ থাকেন এবং কেন্দ্রীয় মন্ত্রী যদি আপনার বাড়িতে দেখতে যেতে চায়, আমি ছেড়ে দিলাম, আমি বলে দিলাম ওটা রজতবাবু ডাক্তার না হয় যদি আপনি হতেন, আমি আজকে যে আমি অ্যাঙ্কার রয়েছেন তাকে বলছি, আপনার বাড়ি যদি ওই ভাইপোর বাড়ির পাশে হতো, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সুকান্ত মজুমদার আপনার মাকে দেখতে যেতে পারতেন না, আপনার বাড়িতে যেতে পারতেন না, আপনার বাড়ির জন্মদিন অনুষ্ঠানে যেতে পারতেন না। কারণ ওই ভাইপোর বাড়ির পাশে, ওখান থেকে পাশের বাড়ি থেকে যদি আপনি আমরা সময় নেই দিতে দেখা যাবো। জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা আপনি বারবার বলেন, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আপনি বলেন, তিনি ধরে নিচ্ছি যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গ্রেড ক্যাটাগরি পান, তার বাড়ির সামনে যদি কোনো অনাদিত অতিথি চলে আসে সেখানে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতে পারে, সেটাই অপরাধ। তার তিনি যে এত দুর্নীতির সঙ্গে যুক্ত, তার নাম চলে আসছে চার্জশিটে, তখন তো কোনো প্রশ্ন ওঠে না। আমাদের যেটা হচ্ছে যে সিবিআই কি করবে আমরা তার দিকে তাকিয়ে রয়েছে, একটা সিবিআই এর চার্জশিটের উপরে আমরা বসে আছি। এক দুর্ভাগ্য কি জানো, দুর্ভাগ্য এই যে তৃণমূল যারা করছে তাদের কাছ থেকে পয়সা তোলা হয়েছে, অন্যদের কাছ থেকে, মানে তৃণমূল যারা করছেন তাদেরকে বাদ দিয়ে অন্যদের কাছ থেকে পয়সা তুলেছে তা নয়, তৃণমূল যারা করছেন, তৃণমূলকে যারা ভোট দিয়েছেন সঘোষে তো বলছেন যে আমরা তৃণমূলকে ভোট দিয়েছি, তাদের কাছ থেকে পয়সা তুলেছে। এক দুই হচ্ছে 34 বছরে মমতা ব্যানার্জিকে কোনোদিন বামেদের অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য মাঠে নামতে হয়নি। অনেক কথা বলেছেন কিন্তু কোনোদিন বলতে পারেননি যে আপনারা টাকা নিয়ে চাকরি দিচ্ছেন। আমাদের মেরুদণ্ডটা এতটাই সোজা, চারটে যদি ভোট যদি না পাই মানুষ বুঝবে তার দায়িত্ব, কিন্তু কোনোদিন আমাদের আমরা এটাই বলতে চাই। গতকাল দেখেছিলাম বজবজে, রাজুবাবু শেষ করতে হবে। গতকাল আমরা দেখেছি বজবজে তিনি একজন আক্রান্ত কর্মীকে দেখতে গিয়েছিলেন, সেখানে হেনস্থা হতে হয়েছে, তাকে নিয়ে চোট সম্মান, তাকে জুতো ছুঁড়ে মারা। আর আজকে তিনি একজন চিকিৎসক যিনি ব্রিটিশ সিটিজেনশিপ, তার অপরাধ একটাই, পুলিশ দেখুন না কিভাবে অত্যাচার করছে, পুলিশ কিভাবে তুলে নিয়ে চলে গেছে। আমি এটাই অপরাধ, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এত লোক নিয়ে যায়, অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে যদিও পুলিশ তাকে ছাড়তে হয়েছে, এই সংস্কৃতি আমাদের বাংলায় কিন্তু ছিল না। কেউ বিরোধিতা করলেও তাদেরকে এই শাস্তি হবে। দেখুন হয় না, পুলিশ তার মানে ভিভিআইপি জোনে এত লোক নিয়ে কোনো বদলাম নিয়ে ভিভিআইপি কটা নোবেল পুরস্কার পেয়েছে, না ঠিক আছে, উনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দলের সেনাপতি, কারোর মাথায় জুতো ছুঁড়ে মারেনি আমাদের সাংসদ দীপঙ্কর, আমাদের সাংসদ কোন শিখ ধর্মের পাগড়ির উপরে জুতো ছুঁড়ে মারেনি, আমাদের সাংসদ কোন মহিলাকে মারেনি, তো বাবা তো এটা আপনাদের সাংসদ, আপনাদের রাজ্য সভাপতি কোথায় এয়ারপোর্টে কি যে বলে, আমরা এটাই বলতে চাই। আজকে আমাদের দীপঙ্কর বেশ আমার শেষ করতে হবে। আজকে আমাদের টপিক ছিল যে গ্রুপ সি গ্রুপ ডির জন্য সরকার যে ভাতা ঘোষণা করেছিল তার অমৃতা সিনহার বেঞ্চে, এবং আগামী দিন সরকার এই সিঙ্গেল বেঞ্চের রায় মানবে না আবার উচ্চতর আদালতে যাবে, অর্থাৎ ডিভিশন বেঞ্চ বা তার থেকে উচ্চতর আদালত যাবে কিনা সেদিকে আমাদের নজর রাখতে হবে। যদি সেখানেও গিয়ে ধাক্কা খায় তারপরে কি হোয়াট নেক্সট, সেটা আমাদের বড় প্রশ্ন। তার থেকেও বড় প্রশ্ন, যারা যোগ্য শিক্ষক, যারা যোগ্য শিক্ষা কর্মী, তাদের চাকরি আদৌ এই সরকার দিতে পারবে, সেটা পরীক্ষার মাধ্যমে হোক বা পরীক্ষার মাধ্যমে বাইরে হোক। একটা এমন জটিলতার মধ্যে দিয়ে জ্বলছে গোটা বিষয়টা যে আমরা কিন্তু কোনো দিশা দেখতে পাচ্ছি না। সেই দিশাটা কে দেখাবে? আদালত সমস্ত কিছু পর্যবেক্ষণ অর্ডার দেওয়ার পরেও
বর্তমান পরিস্থিতি সে কথা বলছে না। এবার একটা জিনিস জন্য যদি এই মানে যোগ্য যারা আছেন তারা যদি পরীক্ষা দিয়েও চাকরি পান, তাদের জবটা কিন্তু কন্টিনিউটিতে আসবে না। এই যে 7 বছর চাকরি করলেন, সেই 7 বছর চাকরির যে বেনিফিটটা, 3 বছর আরো চাকরি করলে যে 10 ইয়ার্স বেনিফিটটা, সেই 10 ইয়ার্স বেনিফিট পাবেন না। উনি ফ্রেশার হিসেবে চাকরি পাবেন এবং সেটা তার দায়িত্বের উপরে পড়বে। আমি নতুন করে কিন্তু বিষয়টা করতে চাই যে বেকার ছেলেগুলো করে দিল, যাদেরকে চাকরি প্রার্থী থেকে বেকার করে দিল, যাদের চাকরি কে বেকার করেছে? আমাদের সাথে সম্পর্কটা কি বেকার? এই দলগুলো আমাদের সাথে কি সম্পর্ক? আমরা বেকার করেছি নাকি? বেকার তো আপনাদের দুর্নীতিটা করেছে। আমরা কোনো বেকার করার দায়িত্ব আমাদের নাকি? আমরা যদি বেকার করতে পারি আমরাও চাকরি দিতে পারবো। ছেড়ে দিন সরকারটা, আমরা চালিয়ে দিচ্ছি সরকারটা। ছেড়ে দিন সরকারটা, আমরা চালিয়ে দিই। এবার এটাই দেখা 2026 বিধানসভা নির্বাচনের আগে সরকার চালাবে, তোমার এই চিন্তা বিষয়গুলো রাজনৈতিক হাতিয়ার হয়ে আসবে বিরোধীদের, এটা কোনো বলার অপেক্ষা রাখে না। কিন্তু সরকার বা তৃণমূল দল কিভাবে তার কাউন্টার করে সেদিকেও আমাদের নজর রাখতে হবে। আমাদের সময় একদম শেষ করতে হবে আমাদের। না সে ঠিক আছে, সময় দেখুন সব দলই স্বপ্ন দেখে। আপনাদের দলও স্বপ্ন দেখেছে, অনেক লড়াই করেছে, তারপরে সরকারে এসছে। ওটা বললে হবে না, সব দলেরই স্বপ্ন থাকে, তারা কিন্তু সরকার করবে। আমরাও চাই যা হবে সুষ্ঠু হবে এবং গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে হবে। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। উপস্থিত সমস্ত অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনার দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।